ক্লাস তাহলে শুরু করে দেই। আজকে আজকে হলো স্ট্রিং এর উপর লাস্ট ক্লাস। তো আজকে কয়েকটা প্রবলেম দেখব। স্যার আমাদের এক্সাম শুরু হবে কখন? এক্সাম শুরু হবে 10টার দিকে। হ্যাঁ, আচ্ছা ঠিক তো আছে। হ্যাঁ, আর আজকের এক্সামটা তো বুঝতে পারতেছো কি ফরম্যাটে হবে, এর আগে জি বলে স্যার। দিছি। হ্যাঁ, ইএলএমএস এ হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। স্যার একটা কথা ছিল ওকে, স্যার। হ্যাঁ বলো। স্যার কালকে যে স্যার ডেমো কোশ্চেন দিছি স্যার, টাইমারটা স্যার বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, টাইমারটা তোমরা বুঝতে পারো এটা আমি বুঝতে পারছি। ওই অ্যাকচুয়াল কুইজ যখন দিবা তখন ওই যে ডান পাশে একটা ওই গিয়ার আইকন দেখবা। হ্যাঁ, ওই গিয়ার আইকনটা যদি ক্লিক করো তাহলেই দেখবো যে টাইমার চলে আসছে নিচে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, তো দাঁড়াও আমি একটু দেখি এখানে তোমাদেরকে দেখানো যায় কিনা ওই জিনিসটা। ওকে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আহ, উম, হ্যাঁ, এখানে যে স্ক্রিন আই হোপ দেখা যাচ্ছে, তাই না? তো এই স্ক্রিনের এখানে দেখো যে নিচে হলো একটা টাইমার উঠছে, ঠিক আছে। এই যে 24 মিনিট 16 সেকেন্ড, 24 মিনিট এটা কাউন্টডাউন করতেছে, ঠিক আছে। তো এটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার কয় মিনিট বাকি আছে, ঠিক আছে। তো এই যে এই গিয়ার আইকনটা যদি প্রেস করো তাহলে হচ্ছে এটা আসবে, টাইমারটা আসবে। আবার এটা প্রেস করলে আবার হচ্ছে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এই যে এটাও দেখতে পারবা যে তোমার কয়টা কোশ্চেন বাকি আছে বা কয়টা কোশ্চেন টোটাল আছে। এখান থেকে তুমি যে কোনো কোশ্চেনে ব্যাক করতে পারবা। আর যে দুইটা হলো বোল্ড করা থাকবে সেই দুইটা দিয়ে বুঝবো যে এখন যেই পেজে আছে সেই পেজে স্যার কয়টা আমাদের কোশ্চেন আছে। হ্যাঁ, সবগুলো কি এমসিকিউ থাকবে? মোস্টলি এমসিকিউ, ট্রু ফলস, আর দুই তিনটা শর্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ, মানে ওকে হলো জাস্ট অ্যান্সার, অ্যান্সারটা লিখতে হবে, ঠিক ওকে আছে, দামিতে যেরকম ছিল ওই ফরম্যাটে। ওকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে হলো স্যার আমাদের কয়টা সিটির মার্ক কাউন্ট হবে? হ্যাঁ, তিনটা, ঠিক আছে। ওকে, তাহলে স্যার আর কয়টা সিটি হবে? আর তিনটা আজকেরটা বাকি সহ আছে। আর তিনটা বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, থ্যাংক যাদের, ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো যাদের হলো আগের দুইটা ভালো হয় নাই, পরের তিনটা যদি ভালো হয় তাহলেও ভালো মার্ক চলে আসবে। আর যাদের আগের দুইটা ভালো হয়েছে তাদের জন্য তো আরেকটা ভালো হলেই হচ্ছে, ঠিক আছে। তো আজকে যেটা দেখবো, একদম শুরুতে একটা প্রবলেম দেখবো, সেটা হলো একটা স্ট্রিং রিভার্স করা, ঠিক আছে। তো ধরো একটা স্ট্রিং ইনপুট দেওয়া হলো, সেই স্ট্রিংটাকে তোমাকে রিভার্স করতে হবে, খুব সহজ। এটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, আমি সরাসরি এটা করে চলে যাব, ঠিক আছে। তো স্ট্রিং রিভার্স করার জন্য কি করতে হবে দেখো। অ্যারে রিভার্স করার ক্ষেত্রে আমরা যেটা করছি যে অ্যারের শুরু থেকে মিড পর্যন্ত গিয়েছি, এরপর ক্যারেক্টার গুলোকে সোয়াপ করে দিছি, তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে, সরি, শুরু থেকে মিড পর্যন্ত গিয়ে ক্যারেক্টার গুলোকে সোয়াপ করে দিচ্ছি। শুরুর ক্যারেক্টারকে সোয়াপ করেছি লাস্টের ক্যারেক্টারের সাথে। ইন্টিজার এর ক্ষেত্রে ইন্টিজার হবে আর কি, শুরুর ইন্টিজারের সাথে লাস্ট ইন্টিজারের সাথে। তারপর সেকেন্ড ইন্টিজারের সাথে সেকেন্ড লাস্ট ইন্টিজারকে সোয়াপ করেছি। সো সেম মেথোডোলজিটা ফলো করে একটা স্ট্রিংকে আমরা রিভার্স করব। তো ধরো একটা স্ট্রিং আছে এরকম,
হ্যাঁ, এখন এই স্ট্রিংটাকে যদি রিভার্স করি, তো ধরো জাস্ট একটা সেন্টেন্স আছে। হ্যাঁ, তো এই সেন্টেন্সটাকে তুমি জাস্ট রিভার্স করবা, নিউ লাইন আপাতত ইগনোর করি। তো এটার জন্য দেখো যেটা করব যে অ্যারে যখন রিভার্স করেছি তখন আমাদের লুপটা ছিল এরকম, i equals 0, i less than n by 2, i plus plus, যেটা কিনা অনেকেই তোমরা ইসে অন্য একটা জিনিস অ্যান্সার করছো সিটি টুতে। সিটি টুতে এরকম অ্যারে রিভার্স করার একটা প্রবলেম বলা ছিল, কিন্তু তোমরা হচ্ছে অ্যারেটাকে জাস্ট ব্যাকওয়ার্ড প্রিন্ট করে দিছো। তো এখন অ্যারের ক্ষেত্রে এই এন ইনফরমেশনটা যখন ছিল তখন সরাসরি এই লুপটা দিয়ে আমরা শুরু করতে পারি যে i equals to 0, i less than n by 2। ঠিক আছে, এখন ধরো একটা স্ট্রিং যখন ইনপুট হিসেবে নিচ্ছি তখন এই লেন্থটা বা এই এনটা শুরুতে আমরা ধরে নিব যে আমাদের কাছে নাই, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ কত সেটা আমরা জানি না, এটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তো স্ট্রিং এর লেন্থ যদি বের করতে হয় তাহলে পরে হচ্ছে আমরা স্ট্রিংটাকে রিভার্স করার কোডটা লিখতে পারবো। তো ধরো এখানে আমি হচ্ছে লেন্থটাকে তাহলে আগে বের করে নেই। এখন লেন্থটাকে দুইভাবে বের করা যায়। একটা ওয়ে হলো যে তুমি যদি এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করো strlen, str এটা ইউজ করে লেন্থটা বের করতে পারো, অথবা তুমি জাস্ট একটা লুপ দিয়েও লেন্থটাকে বের করতে পারো, তাই না? যদি একটা লুপ দিয়ে বের করি হবে। স্যার হ্যাঁ বলো। স্যার কথাগুলো অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে, স্যার একটু জোরে বললে ভালো হয়। বাকিদেরও কি সেম প্রবলেম মনে হচ্ছে? জি স্যার, অনেক ফার্স্টে আহ ঠিক ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে বলতেছি। দেখো তোমরা যদি মনে হয় যে স্টিল আসতে হচ্ছে তাহলে বলো। হ্যাঁ, আর যদি না হয় তাহলে হয়তো আমার নেটের সমস্যা, আমি সেক্ষেত্রে কানেকশন চেঞ্জ করে আবার আসতে হবে আর কি। তো ঠিক আছে, দেখো এখন শোনা যাচ্ছে নাকি জি স্যার। স্টিল জি স্টিল স্যার, আসতে একটু মনে লাউড হচ্ছে না? হয়েছে। ঠিক আছে, না স্যার, লাউড ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখো এই লেন্থটা বের করে নিলাম। এই লাইনটা আই হোপ তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, যে লেন্থ 0 দিয়ে শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া না যাচ্ছে লেন্থটাকে এক এক করে বাড়াচ্ছি। এরপর দেখো এখন এই ওয়েলকাম টু ঢাকা এই স্ট্রিংটার শেষে আছে, ওয়েলকাম টু ঢাকা এই স্ট্রিংটার শেষে আছে একটা নাল ক্যারেক্টার। স্ট্রিংকে যখন রিভার্স করব তখন কিন্তু এই যে এই নাল ক্যারেক্টারটাকে কিন্তু যেখানে আছে সেখানেই রেখে দিব, তাই না? কারণ একটা স্ট্রিং এর লেন্থ যদি 20 হয়, একটা স্ট্রিং এর লেন্থ যদি 20 হয় তাহলে এই স্ট্রিংটাকে রিভার্স করলেও আফটার রিভার্সিং, রিভার্স করার পরেও লেন্থটা কিন্তু 20 থাকবে। অর্থাৎ নাল ক্যারেক্টারের আগে যেই কয়েকটা ক্যারেক্টার ছিল রিভার্স করার পরে কিন্তু সেই কয়টা ক্যারেক্টারই থাকবে। ঠিক আছে, তো এটার হচ্ছে রিভার্স স্ট্রিংটা নিয়ে আসি আসলে। এটা রিভার্স স্ট্রিংটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন দেখো এই রিভার্স স্ট্রিংটাতেও সেম সংখ্যক ক্যারেক্টারই কিন্তু থাকবে। এখন তাহলে নাল ক্যারেক্টারটা রিভার্স স্ট্রিং এর ক্ষেত্রে কি শুরুতে থাকবে না শেষে থাকবে? রিভার্স স্ট্রিং এর ক্ষেত্রেও নাল ক্যারেক্টারটা শেষেই থাকবে। রিভার্স স্ট্রিং এর ক্ষেত্রেও নাল ক্যারেক্টারটা শেষে থাকবে, কারণ নাল ক্যারেক্টার পাওয়া মানে হলো স্ট্রিং শেষ। যদি শুরুতে নাল ক্যারেক্টার দিয়ে দিই তার মানে এখানে আসলে শুরুতেই স্ট্রিং শেষ। তো শুরুতে নাল ক্যারেক্টার থাকবে না, নাল ক্যারেক্টারটা থাকবে শেষে। ঠিক আছে, অর্থাৎ নাল ক্যারেক্টারের আগে যে কয়েকটা ক্যারেক্টার আছে শুধুমাত্র সেই কয়েকটা ক্যারেক্টারকে চেঞ্জ করতে হবে। নাল ক্যারেক্টারে কয়টা ক্যারেক্টার আছে? লেন্থ সংখ্যক ক্যারেক্টার আছে। হ্যাঁ, তো এখানে আছে হলো নাম্বার অফ ক্যারেক্টারস ইকুয়ালস টু লেন্থ। তো
তো নাম্বার অফ ইন্টিজার্স যদি n হয় তখন লুপটা চলে n/2 পর্যন্ত। নাম্বার অফ ক্যারেক্টার যদি লেংথ হয় তাহলে লুপটা চলবে len/2 পর্যন্ত। তো I equals to 0, I less than len/2, I plus plus, ঠিক আছে। সো এবার I equals to 0, I less than len/2, I plus plus এর পরে যেটা করতে হবে সোয়াপ করতে হবে। আচ্ছা, সোয়াপ করতে হবে কার সাথে? str_i এর সাথে কোনো একটা ক্যারেক্টারকে সোয়াপ করতে হবে। str_i with, ধরো এটাকে বলে দিলাম strj, সোয়াপ str_i with strj। এখন কাহিনী হলো যে এই j এর ইন্ডেক্সটা তাহলে কিভাবে বের করব? হ্যাঁ, j এর ইন্ডেক্সটা হবে, i এর ইন্ডেক্স যদি শুরু থেকে কাউন্ট হয়, j এর ইন্ডেক্সটা হবে উল্টা দিক থেকে, তাহলে j টা হবে এরকম len minus I minus 1। তো এটা ইন্টিজার অ্যারে রিভার্স করার সময় যে কন্ডিশনটা ছিল, তো এটার সিমিলার কন্ডিশনটাই এখানে জাস্ট আমি লিখে দিলাম। হ্যাঁ, কারো যদি মনে হয় যে বুঝতেছো না, তাহলে জাস্ট দুই একটা ভ্যালু দিয়ে একটু ট্রাই করে দেখবা। ধরো হচ্ছে লেংথ যদি 20 হয়, 0 ইন্ডেক্সের সাথে সোয়াপ হবে 19, 1 ইন্ডেক্সের সাথে সোয়াপ হবে 18, 2 এর সাথে 17, সো 19 কে আমরা বলতে পারি 20 minus 0 minus 1, 18 কে বলতে পারি 20 minus 1 minus 1, এবং 17 কে বলতে পারি 20 minus 2 minus 1। অর্থাৎ ইন জেনারেল এটা যদি i হয়, এটা যদি j হয়, তাহলে j হবে j equals to 20 minus I minus 1, অর্থাৎ len minus I minus 1। তো তাহলে এই কোডটা আমরা হচ্ছে রান করে দেখি। দেখো তাহলে এটা ছিল স্ট্রিংটা, আর হলো এই স্ট্রিংটাকে রিভার্স করার জন্য শুরুতে যেটা করলাম, এই স্ট্রিংটাকে আপাতত একটা কনস্ট্যান্ট স্ট্রিংই দিলাম, হার্ড কোডেড করে দিলাম। এই লাইনটাতে যেটা হলো যে ক্যালকুলেট দ্য লেংথ, এরপরে এই তিনটা লাইনে তো বুঝতেই পারতেছি যে সোয়াপ হইতেছে, সোয়াপ str I and strj, ঠিক আছে। তো এইটা যদি এখন রান করি, তাহলে দেখবো যে এই স্ট্রিংটার রিভার্স একটা স্ট্রিং চলে আসছে। সো উল্টা দিক থেকে যদি আমরা পড়ি, তাহলে দেখবো যে এটা আসলে ওয়েলকাম টু ঢাকা হয়। যদি এটাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে হয়, তাহলে যেটা করতে হবে, এখানে একটা str এর ভিতরে যেকোনো একটা লিংক দিয়ে দিলাম 50। এবার এটাকে যেটা করব, গেট এস দিয়ে রিড করে দিব। তো এখন যদি এটা করি, দিস ইজ আ সেন্টেন্স, এটাকে যদি রান করি, তাহলে দেখবো যে এটার রিভার্স স্ট্রিংটা হচ্ছে এরকম। ওকে, আরো একটা দুইটা এক্সাম্পল দেখি এই রিভার্স স্ট্রিং দিয়েই। সো এই রিভার্স স্ট্রিং এর মধ্যে দেখো, যদি একটু একটা টাইপের ইনপুট দেই, ধরো আমি একটা ইনপুট দিলাম এবার ম্যাডাম। দেখো যদি আমি এই স্ট্রিং রিভার্স করার এই প্রোগ্রামে ম্যাডাম ইনপুট দেই, তখন আউটপুটও আসতেছে ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। তো
আবার যদি ইনপুট দেওয়া হয় ওয়াও, তাহলে আউটপুটও আসবে ওয়াও। তো এই ধরনের ওয়ার্ড যেগুলো কিনা রিভার্স করলেও সেম থাকে, এই ওয়ার্ডগুলোর একটা বিশেষ নাম আছে। তো এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম। হ্যাঁ, তো প্যালিন্ড্রোম জিনিসটা কি, যে নট অনলি ওয়ার্ড, আসলে যে কোনো স্ট্রিংই হতে পারে, যেই স্ট্রিংগুলোতে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে সেম জিনিস হয় আসলে, তো সেই স্ট্রিংগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম। ঠিক আছে, তো রিডস দ্য সেম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তো এখন এই ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড এক্সাম্পলটা কি দিলাম, যে একটা দিলাম ম্যাডাম, একটা দিলাম ওয়াও। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম স্ট্রিং এর উদাহরণ, প্যালিন্ড্রোম ওয়ার্ড। আবার ধরো যে কোনো একটা সেন্টেন্স, তো এটাকেও প্যালিন্ড্রোম বলা হয় যে যদি স্পেস গুলা ইগনোর করে যদি কিনা সেটা সেম হয় উল্টা দিক থেকে পড়লে, তখন সেটাকেও প্যালিন্ড্রোম বলা হয়। আমি হচ্ছে এক্সাম্পল দিতেছি একটা। ধরো এই একটা ইয়ে আছে, একটা এক্সাম্পল, ওয়াজ, আমি ছোট হাতে লিখি, ইফ আ কার অর আ ক্যাট আই স। ঠিক আছে, তো দেখো এটা একটা বড় হাতের ছোট হাতের আসলে ইগনোর করতে পারি, যে এই সেন্টেন্সটাতে যদি হচ্ছে আমি উল্টা দিক থেকে পড়ি, যদি একদম লিটারেলি রিভার্স করি, তখন এটা কিন্তু আসলে কোনো রিডেবল কিছু হবে না, তাই না? যদি হচ্ছে লিটারেলি এই সেন্টেন্সটাকে আমি হচ্ছে রিভার্স করি, তখন যেটা দাঁড়ায় এটা হয়। হ্যাঁ, কিন্তু যেটা করব যে আমরা এই পাংচুয়েশন এবং এই স্পেস গুলা যদি ইগনোর করি, পাংচুয়েশন, স্পেস আর এই ক্যাপিটাল স্মল এগুলো ইগনোর করে যদি সেম হয়, দেখো ওয়াজ এ পাশে ওয়াজ ইট, হ্যাঁ, এটাকে টিটাকে যদি এ পাশে নিয়ে আসি স্পেসটা ইগনোর করে, ওয়াজ ইট আ কার অর আ ক্যাট আই স। তো এরকম যদি হচ্ছে উল্টা করে স্পেস ইগনোর করে সেম ক্যারেক্টার পাওয়া যায়, সেক্ষেত্রে সেগুলোকেও প্যালিন্ড্রোম বলা হয়। বাট আজকের ক্লাসের জন্য এবং এই কোর্সের থিওরির জন্য আমরা যেটা করব যে আপাতত আমরা ওয়ার্ডের মধ্যে থাকবো এবং এই স্পেস ইগনোর করা বা পাংচুয়েশন বা ছোট হাতের বড় হাতের ইগনোর করা এই জিনিসগুলা ক্লাসে দেখাচ্ছি না, ঠিক আছে? বাট তোমরা নিজেরা এগুলো ইমপ্লিমেন্ট করে নিতে পারো। ঠিক আছে, খুব বেশি বেশি কোড অ্যাড করতে হবে না এটার জন্য। নর্মাল প্যালিন্ড্রোমের কোডের সাথে জাস্ট অল্প কিছু লাইন অ্যাড করলেই তোমরা এই ধরনের প্যালিন্ড্রোমও ডিটেক্ট করতে পারবে। তো আমরা এইরকম ওয়ার্ড প্যালিন্ড্রোম ডিটেক্ট করার একটা প্রোগ্রাম লিখবো। সো এখন যেটা বলছি যে যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দিয়ে সেম স্ট্রিং পাওয়া যায়, তখন সেটা হলো একটা প্যালিন্ড্রোম। তো এখন এটার জন্য দেখো টেস্টিংটা কিভাবে করা যায়, যে একটা কাজ হতে পারে যে str আর যদি স্ট্রিংটার নাম যদি str হয় আর রিভার্স, str এর রিভার্স যেটা, হ্যাঁ, সেটা যদি রিভার্স str এরকম একটা স্ট্রিং এর মধ্যে থাকে, তো এই দুইটার মধ্যে যদি হলো সবগুলা ক্যারেক্টার সেম হয় শুরু থেকে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এটাকে str কে একটা প্যালিন্ড্রোম বলতে পারি। str আর str এর রিভার্স এই দুইটার যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারেক্টার সেম হয়, যেমন str যদি ম্যাডাম হয়,
তাহলে এটাকে রিভার্স করলেও পাওয়া যাবে ম্যাডাম। তো এটা এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কম্পেয়ার করি, এটার জন্য লাইব্রেরি ফাংশন ইউজ করা যায় str cmp str আর হচ্ছে রিভার্স str। এটা যদি 0 হয় তাহলে বলতে পারি যে এটা একটা প্যালিন্ড্রোম, বাট এটার আসলে দরকার নাই প্যালিন্ড্রোম বের করার জন্য। একটা আলাদা স্ট্রিং এর মধ্যে রিভার্সটা রেখে তারপর আবার একটা লাইব্রেরি ইউজ করে সেটাকে কম্পেয়ার করা, এটা আসলে কোনো আই সি আমার। স্যার এখন সাউন্ডটা ঠিক হয়েছে অনেক। হ্যালো, হ্যাঁ সাউন্ড কি আসতেছে নাকি? স্যার এখন আবার যেন কেমন হয়ে গেছে। সাউন্ডটা একটু অন্যরকম আসতেছে। এখন শুনতেছো? বলো। জি স্যার, ক্লিয়ার এখন। এখন ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই যেটা বলতেছিলাম যে এসটিআর একটা রিভার্স করে তারপর চেক করা আসলে দরকার নাই। আমরা একটা কাজ করছি, রিভার্স করার সময় এইটাকে একটু মডিফাই করে আহ, আমরা প্যালিন্ড্রোম ডিটেক্ট করার একটা কোড লিখে ফেলতে পারবো। দেখো এই এসটিআর আই আর এসটিআর জে যখন সোয়াপ করতেছি তখন কি হচ্ছে যে রিভার্স স্ট্রিংটা জেনারেট হচ্ছে, তাই না? কিন্তু এসটিআর আই আর এসটিআর জে যদি আমরা সোয়াপ না করি, আমরা সিম্পলি এসটিআর আই আর এসটিআর জে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করে যদি ইকুয়াল পাই তাহলে আমরা সামনে আগাবো। এরকম প্রত্যেকটা পজিশনে এসটিআর আই আর এসটিআর জে যদি ইকুয়াল হয় শেষ পর্যন্ত, তাহলে সেটাকে একটা প্যালিন্ড্রোম বলবো। আর যদি কোনো একটা ইনস্ট্যান্সে এরকম হয় যে এসটিআর আই আর এসটিআর জে ইকুয়াল না, তখন যেটা করব, তখন সাথে সাথে ব্রেক করে ফেলবো লুপ থেকে এবং বলবো এটা প্যালিন্ড্রোম না। অর্থাৎ এই যে এই ম্যাডাম, এইগুলা হচ্ছে আমি কেটে ফেলি, এগুলা লাগবে না। এই ম্যাডাম যে স্ট্রিংটা, এই শুরুতে আই হচ্ছে 0, এটার এন এন এর মান কত? লেনের মান হচ্ছে 5, অর্থাৎ লেন বাই 2 অর্থাৎ 5/2 মানে হলো 2 পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, তো 2 পর্যন্ত যদি যাই, 0 থেকে 2 পর্যন্ত যদি যাই, i ইকুয়ালস টু 0 1 2 আর j ইকুয়ালস টু হবে 4 3 2। উল্টা দিক থেকে আসলো আর কি। সো এক্ষেত্রে যদি এরকম হয়, আচ্ছা না, 2 এর আগ পর্যন্ত যেহেতু যাবে, 1 পর্যন্ত গেলেই হচ্ছে আসলে এক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে। কন্ডিশনটা হলো যে এই লেস দেন n/2, তো 2 এর আগ পর্যন্ত অর্থাৎ 0 1 পর্যন্ত গেলেই হবে। তো এখন দেখো এই i ইকুয়ালস টু 0 j ইকুয়ালস টু 4, তখন str i টা কত? str i টা হলো m, হ্যাঁ, এবং str j টাও হলো m। উপরে হলো str i টা লিখলাম, নিচে হলো str j টা লিখলাম, তো দুইটাই m। তো যখন দুইটাই সেম পাবো তখন নেক্সট ইন্ডেক্সে যাব। এখানেও এখানে a, এবার যখন i ইকুয়ালস টু 1 j ইকুয়ালস টু 3, এই পাশেও তখন a। তো আই যে যতগুলো ভ্যালু আমরা লুপের মধ্যে রাখতেছি সবগুলা ভ্যালুর জন্য str i আর str j সেম পাওয়া গেছে। তো সেক্ষেত্রে লুপ থেকে বের হওয়ার পরে বলবো যে হ্যাঁ ঠিক আছে, এই স্ট্রিংটা একটা প্যালিন্ড্রোম। ইয়েস, ঠিক আছে। আর যদি এরকম না হয় যে কোনো একটা পজিশনে ডিফারেন্ট কিছু পাওয়া যায়, ধরো এই প্যালিন্ড্রোম, এই ওয়ার্ডটাকেই চেক করবো যে এই ওয়ার্ডটা প্যালিন্ড্রোম কিনা। হ্যাঁ, প্যালিন্ড্রোম ওয়ার্ডটা কি একটা প্যালিন্ড্রোম? প্যালিন্ড্রোম ওয়ার্ডটা একটা প্যালিন্ড্রোম না। তো এটা চেকটা কিভাবে করব? দেখো এটার লেন্থটা হচ্ছে 1 2 3 4 5 6 প্লাস 4, দ্যাট মিনস 10। লেন্থ যদি 10 হয় সেক্ষেত্রে
আই এর মানটা হবে 10/2 মানে হলো 5, অর্থাৎ আই এর মান হবে 0 থেকে 0, 1, 2, 3, 4 পর্যন্ত। এর মান হবে উল্টা দিক থেকে 9, 8, 7, 6, 5 পর্যন্ত। তো এখন এসটিআর আই আর এসটিআর জে প্রতিবার কম্পেয়ার করব। যদি হচ্ছে এরকম হয় যে এসটিআর আই আর এসটিআর জে সেম, তাহলে নেক্সটটাতে যাব, না হলে বের হয়ে যাব। তো এসটিআর আই হচ্ছে টি, এসটিআর জে হচ্ছে ই। প্রথমে এই মিসম্যাচ পাওয়া গেছে, তাই না? এসটিআর আই আর এসটিআর জে সেম না, সুতরাং লুপ থেকে আমরা বের হয়ে যাব। সুতরাং ব্রেক, এবং বলবো যে এটা প্যালিন্ড্রোম না। হ্যাঁ, স্যার হ্যাঁ যদি বলো। লেনটা অড নাম্বার আসে স্যার তাহলে 2 দিয়ে ডিভাইড করতে পারতাম না স্যার। লেন্থটা অড নাম্বার আসলে জি স্যার। সমস্যা নাই তো। ওই যে উপরের একটা এক্সাম্পল যে দেখাচ্ছি ম্যাডাম, এটাতে লেন্থটা অড নাম্বার ছিল। ঠিক আছে, দেখো মিডল যে নাম্বারটা, এইটাকে ওটা কাউন্ট না করলে কিন্তু হবে স্যার। কম্পেয়ার করার দরকার নাই। এখন দেখো প্যালিন্ড্রোমটা হচ্ছে এরকম যে লেন্থ যদি ইভেন হয় তাহলে মিডল এলিমেন্টটা দুইবার থাকে, আর যদি অড হয় অড তখন হলে হচ্ছে মিডল মিডল নাম্বারটা এলিমেন্টে একবার থাকে। একটাই হ্যাঁ, থাকে। জি স্যার, বুঝছি স্যার। তো যেমন মিডল, ধরো ইভেন লেন্থের একটা প্যালিন্ড্রোম কিরকম হতে পারে? তো যেমন ধরো একটা এক্সাম্পল যদি দেই, যে এস এস আমি জাস্ট একটা দিলাম আর কি। এটা একটা প্যালিন্ড্রোম, হ্যাঁ। এটার লেন্থ হচ্ছে 4। এটার ক্ষেত্রে দেখো 0, 1, 2, 3, এই যে মিডল ইন্ডেক্স এবার দুইটা। তো এস এ এস এ, এইবার এটাকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে আই আসবে হলো এস আর এই এতটুকু, আর জে আসবে উল্টা দিক থেকে এই এতটুকু। তো আলটিমেটলি এই এস কে কম্পেয়ার করা হবে এই এস এর সাথে, এই এ কে কম্পেয়ার করা হবে এই এ এর সাথে। আর ম্যাডামের ক্ষেত্রে যেটা ছিল, এই এম কে এই এম এর সাথে, এই এ কে এই এ এর সাথে। মাঝখানে যখন একটা ক্যারেক্টার, সেটাকে আসলে কারোর সাথে কম্পেয়ার করার কিছু নাই। ঠিক আছে, কজ এটা সামনে থেকে আসলেও মাঝে থাকবে, উল্টা দিক থেকে আসলেও মাঝে থাকবে। তো এটাকে আসলে কারোর সাথে কম্পেয়ার না করলেও হবে। তো ঠিক আছে, এক্সাম্পল আমরা দেখে ফেললাম। এখন তাহলে এটার কোডটা দেখে ফেলবো। এটার কোডটা যদি এখন আমরা দেখতে চাই, জাস্ট ওয়ার্ডের ক্ষেত্রে এই কোডটা ইমপ্লিমেন্ট করছি, হ্যাঁ। তো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপাতত দেখি। যদি তোমরা এটাকে সেন্টেন্সের জন্য এক্সটেন্ড করতে চাও, তাহলে যেটা করতে হবে যে ভিতরে আরো কিছু একটা কন্ডিশন জাস্ট অ্যাড করে দিতে হবে, যে স্পেস হইলে যেন স্পেসটাকে ইগনোর করে, বা পাংচুয়েশন মার্ক হলে আহ যেন সেটাকে ইগনোর করে, এরকম আর কি। তো দেখো তাহলে যেটা আমরা করতেছি, যে একটা স্ট্রিং ইনপুট নিব, একটা ফ্ল্যাগ রেখে দিই। হ্যাঁ, একটা ফ্ল্যাগ রেখে দিব, যে এই ফ্ল্যাগটা শুরুতে রেখে দিব হচ্ছে 1, অর্থাৎ শুরুতে ধরে নিলাম যে এই স্ট্রিংটা হলো প্যালিন্ড্রোম। ঠিক আছে, একদম শুরুতে ধরে নিলাম যে স্ট্রিংটা প্যালিন্ড্রোম। তো এখন যদি কিনা কোন একটা মোমেন্টে, দেখো এখানে তো লেন্থ বের করছি, এটা ক্লিয়ার। প্রথমে জাস্ট ভেরিয়েবল ডিক্লারেশন, তারপর ভেরিয়েবলটাকে ইনপুট নিয়েছি। শুরুতে ধরে নিছি যে লেটস সে প্যালিন্ড্রোম, তারপর লেন্থটা বের করে নিলাম। এরপর যেটা করব, যে কম্পেয়ার str i str i with str j। ঠিক আছে, যদি str i আর str j সেম হয়, তখন প্রসিড করব। আর যদি না হয়, তখন হলো সেটাকে ই করবো। ধরো 1 সেকেন্ড।
ওকে, দেখো তাহলে যেটা বলতেছিলাম যে যদি দুইটা এটাকে কম্পেয়ার করতে হয় এখন, এসটিআর আই এসটিআর জে, বলতো এগুলা কি স্ট্রিং না ক্যারেক্টার? এসটিআর আই এসটিআর জে এগুলো এগুলো কিন্তু স্ট্রিং না, এগুলো ক্যারেক্টার। যদি স্ট্রিং কম্পেয়ার করতে হয় তখন এসটিআর সিএমপি ইউজ করেছি। ক্যারেক্টার কম্পেয়ার করতে হলে এসটিআর সিএমপি ইউজ করার দরকার নেই, জাস্ট ইকুয়াল ইকুয়াল অথবা নট ইকুয়াল ইউজ করলেই হবে। তো এখানে যেটা করব যে যদি নট ইকুয়াল হয় তখন লুপ থেকে বের হয়ে যাব ব্রেক দিয়ে, অর্থাৎ কন্ডিশনটা লিখবো এরকম যে এসটিআর আই নট ইকুয়াল এসটিআর জে, তখন লুপ থেকে বের হয়ে যাব। এরপর শেষে আহ হচ্ছে ফ্ল্যাগটা চেক করব। এখন বলো তো তাহলে এই ব্রেকের আগে কি করতে হবে? ব্রেকের আগে একটা কাজ আছে, জাস্ট ফ্ল্যাগটাকে জিরো করে দিতে হবে, তাই না? যদি একদম একবারও ইফের মধ্যে না ঢুকে, তার মানে ফ্ল্যাগ স্টিল ওয়ান আছে, সেটাকে একটা প্যালিন্ড্রোম বলতে পারবো। আর যদি ইফের মধ্যে একবার ঢুকে, তার মানে অন্তত একটা মিসম্যাচ পাওয়া গেছে। একটা মিসম্যাচ পাওয়া গেলেই সেটা আর প্যালিন্ড্রোম না, অর্থাৎ লুপ থেকে বের হওয়ার আগে ফ্ল্যাগটাকে জিরো করে দিতে হবে। Okay, ঠিক আছে, তাহলে শেষমেশ আমি চেক করবো ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল জিরো, দেন প্রিন্টেড নট আ প্যালিন্ড্রোম, আর এলস প্রিন্টেড yes equals a প্যালিন্ড্রোম। হ্যাঁ, স্যার আমি একটা করে বলো। দিয়েছি স্যার চ্যাট বক্সে, স্যার এটা কি হবে? হ্যাঁ, বুঝি নাই কি স্যার আমি চ্যাটে একটা লিখে দিয়েছি, স্যার এটা কি হবে? কি করেছো? স্যার আমি একটা করে দিয়েছি, আমি একটা অন্য ওয়েতে করেছি স্যার, এটা কি অন্য হবে? ওয়েতে করেছো? ওইটা জি সমস্যা নাই, স্যার। তোমার যদি স্যার একটু রেজাল্ট ঠিক মতো আসে স্যার একটু তাহলেই চেক হবে, ঠিক করে আছে। দেখেন তো স্যার এভাবে হবে নাকি, আমি দিয়েছি চ্যাট বক্সে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি তাহলে পরে চেক করে দেখবো না, ঠিক আছে, ওকে ক্লাসের স্যার। পরে তুমি যদি দেখাতে চাও। স্যার হ্যাঁ, আমি চ্যাটে দিয়ে দিয়েছি এখন। ঠিক আছে, ইমেল করে দিয়েছো না? না স্যার চ্যাট বক্সে করে দিয়েছি চ্যাট এখন। বক্সে করে দিয়েছো না? ঠিক আছে, জি তাহলে আমি স্যার। দেখে দিচ্ছি এখনই। ওকে স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু দেখছি যে চ্যাট বক্সে যেহেতু তুমি দিয়েছো, তো এখানে চ্যাটে এখানে দেখো count name 100 get is name। আমি এটাকে কোড বক্সে কপি করে নেই বরং। ওকে স্যার। তো এটাকে ওকে, যদি নট ইকুয়াল জিরো হয়, যে নট ইকুয়াল জিরো, হ্যাঁ ঠিক আছে, এভাবে করলেও হবে। হ্যাঁ, ওকে স্যার। তো সমস্যা নেই। জাস্ট হলো ওই এটা ব্রেকটা ইউজ ইজি করলে লাগে যেটা স্যার। হয় যে আর্লি এক্সিট করে। হ্যাঁ, জি ব্রেকটা যদি স্যার। ইউজ করো, হ্যাঁ সেক্ষেত্রে তোমার ধরো পুরা স্ট্রিং পর্যন্ত শেষ পর্যন্ত আর যাওয়া লাগে না। ইজিলি বের হয়ে যায়। হ্যাঁ, আগে আগে এটা হচ্ছে এক্সিট হ্যাঁ। করে দেয়। তো জি স্যার। ঠিক আছে, তাহলে প্যালিন্ড্রোম দেখে ফেললাম, আর একটা দুইটা এক্সাম্পল আমরা দেখবো। তো এরপর যে এক্সাম্পলটা দেখবো সেটা হলো একটা স্ট্রিংকে একটা স্ট্রিং থেকে একটা নাম্বার যদি হচ্ছে এক্সট্রাক্ট করতে চাই, ঠিক আছে, ধরো এটা একটা স্ট্রিং 54321। তো এইখান থেকে যদি একটা নাম্বারকে এক্সট্রাক্ট করতে চাই তখন কি হবে? ঠিক আছে, এটা কিভাবে করা যায়? দেখো, এই স্ট্রিং এর জন্য আরো কিছু ফাংশন আছে। বিশেষ করে এই স্ট্রিং থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করা, অথবা ধরো স্ট্রিং একটা কোন একটা পার্টিকুলার ফরম্যাট অনুযায়ী একটা স্ট্রিং লেখা,
যেখানে কিনা কিছু স্ট্রিং এর ভিতরে কিছু ভেরিয়েবল থাকতে পারে, অর্থাৎ কিছু নাম্বার চেঞ্জ হতে পারে বা কিছু ভ্যালু চেঞ্জ হতে পারে। এই ধরনের জন্য আরো কিছু ফাংশন আছে। সো দুইটা ফাংশন আমরা হচ্ছে দেখব। তো এই স্ট্রিং থেকে একটা নাম্বার যদি এক্সট্রাক্ট করতে চাই, তাহলে একটা ফাংশন std.leave.a হেডার ফাইলে একটা ফাংশন আছে, সেটা হলো a to i। হ্যাঁ, তো এই a to i ফাংশনটা যেটা করে, a to i ফাংশনটা takes a string আর এটা রিটার্ন করে রিটার্নস ইন্টিজার। তো একটা স্ট্রিং নিয়ে একটা ইন্টিজার রিটার্ন করে। ঠিক আছে, যেমন ধরো এই যে str12 equals to 54321, এই স্ট্রিংটা ইনপুট নিয়ে সে হচ্ছে এই এটার ভিতর থেকে যে ভ্যালুটা আছে সেটা একটা নাম্বারের মধ্যে রিটার্ন করবে। এখন এটার সুবিধা কি? বিকজ দেখো এই যে একটা স্ট্রিং এর মধ্যে যদি এই জিনিসটা থাকে, হ্যাঁ ঠিক আছে ভালো, তুমি এটাকে প্রিন্ট করতে পারবা। জাস্ট str-টাকে যদি তুমি প্রিন্ট করো তাহলে নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। printf str যদি দাও, ঠিক আছে, নাম্বারটা প্রিন্ট হবে। আবার যদি printf এখানে i-টা যেটা ইন্টিজারের মধ্যে থাকে %d i, এটা দিলেও যেটা প্রিন্ট হয়, printf str দিলেও সেই সেম জিনিসটা প্রিন্ট হবে। কিন্তু এই যে i যে স্ট্রিংটা আছে, এইটাকে তুমি এটার সাথে তুমি নাম্বার যোগ বিয়োগ করতে পারবা, ঠিক আছে, এটাকে গুণ ভাগ করতে পারবা এবং এইটাকে নিউমেরিক্যালি কম্পেয়ার করতে পারবা যে আই কি কোন একটা নাম্বার থেকে বড় কিনা, আই কি 5000 থেকে বড় কিনা, 50,000 থেকে বড় কিনা। হ্যাঁ, এই ধরনের কম্পারিজন গুলো করতে পারবা। এই স্ট্রিং এর মধ্যে যদি নাম্বারটা থাকে তাহলে কিন্তু সেটা তুমি পারবা না। ঠিক আছে, ওকে হ্যাঁ বলো। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এখন আমরা দেখি যে এই স্ট্রিং ভ্যালুটাকে কিভাবে ইন্টিজার কনভার্ট করা যায়। তো এটার জন্য এই a2i ফাংশনটা যদি আমরা কল করি, a2i এর ভিতরে একটা স্ট্রিং যদি দেই a2i 54321, 54321 এভাবে না দিয়ে str এর মধ্যে আছে, str-টা দিলাম। তো তারপর এটাকে একটা ইন্টিজারের মধ্যে ধরে রাখলাম i equals to str। হ্যাঁ, এরপর এটাকে প্রিন্ট করে দিলাম %d i। তো এটার এক্সাম্পলটা দেখি তাহলে। দেখো এই a2i 1 2 2 3 এটা দিয়েছি এখানে। এটা যদি আমরা রান করি তাহলে জাস্ট এই স্ট্রিংটা প্রিন্ট করলে 1 2 2 3 হয়, সেটাই হবে। বাট এবার জাস্ট %d দিয়ে প্রিন্ট করতেছি, যেহেতু a2i একটা ইন্টিজার, সুতরাং এটাকে প্রিন্ট করবো %d দিয়ে। আমি জাস্ট এই লাইনটা আমি ভেঙে তারপর বলতেছি, এই লাইনটা ভেঙে আবার 2 3 লাইন করতেছি আমি। ঠিক আছে, প্রিন্ট করলে জাস্ট আমরা বুঝবো না, এটাকে আরো কিছু অপারেশন দিলে তারপর বুঝবো যে হ্যাঁ a2i থেকে যে আমরা ইন্টিজার প্রিন্ট করছি এটা যে আসলে কাজে দিচ্ছে। তো এই নাম্বারটাকে এখন এই স্ট্রিংটাকে পাশে নিয়ে আসবো। এই a2i এর ভিতরে কনস্ট্যান্ট এটা না দিয়ে একটা স্ট্রিং দিব। স্ট্রিং এর নামটা str দেই, সমস্যা নেই। ক্যারেক্টার str ধরো 10 ডিজিট আপলোড করতে পারে। আর হচ্ছে এখানে একটা i রাখলাম। হ্যাঁ, তো i ইকুয়ালস টু a2i i। এবার যেটা করবো গেটস দিয়ে, গেটস আসলে দেওয়া দরকার নেই, স্ক্যান দিলেই হয়। এখানে নাম্বারের মধ্যে স্পেস তো থাকবে না, তাই না? তো এখানে স্ক্যান দিলেও হয়, এখানে গেটস দিলেও হয়, আসলে একই কথা। তো আহ একটা নাম্বার ইনপুট দিয়ে দেখি, সেই নাম্বারটি আবার প্রিন্ট করবে 1 2 3 4 1 2 3 4 আবার প্রিন্ট করছে। ঠিক আছে, অথবা জাস্ট যদি এখানে একটা নাম্বার দিয়ে দিই 2 2 3 4 এনএফ যদি না দিই, তাহলে আমরা আরো শিওর হইলাম যে এটা ভিতরে আসলেই একটা স্ট্রিং ছিল। হ্যাঁ, এখন এটার ভিতরে একটা ইন্টিজার। তো এই 3 2 3 4 এই স্ট্রিংটা যখন, এই নাম্বারটা যখন একটা স্ট্রিং এর ভিতরে আছে, তখন str প্লাস
STR মানে এই নাম্বারটা যোগ বিয়োগ করা এই ধরনের অপারেশন কিন্তু আমরা করতে পারবো না। কিন্তু যখন এটা একটা ইন্টিজার ভেরিয়েবলের ভিতরে আছে তখন কিন্তু i+5 এটা ইজিলি করে দিতে পারবো। 3 2 3 4 ছিল, এখন i+5 করার জন্য 3 2 3 9 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে আর কি ইন্টিজারে কনভার্ট করতে পারি। যদি হচ্ছে ডাবলে কনভার্ট করতে চাই তখন যেটা করতে হবে a2f একটা ফাংশন আছে। হ্যাঁ, তো a2f এটার জন্য ফ্লোট f দেই, কিন্তু আই থাকুক সমস্যা নেই, তাই ফ্লোট f। আচ্ছা দেখি কারেক্ট সিনট্যাক্সটা এটাই হওয়ার কথা, f+5 করে দিলাম 3234.23। দেখি এটাকে এখন আমরা ফ্লোটে কনভার্ট করতে পারি কিনা। তো দেখো এটাকে 3234 প্লাস 3234.23 এটাকে যখন আমরা এফ এ কনভার্ট করে তারপর 5 যোগ করে দিছি 3239 পয়েন্ট অলমোস্ট 23 টাইপের কিছু আসছে। হ্যাঁ ঠিক আছে, তো ফ্লোটে অনেক সময় আর কি দশমিকের পরে যেই ডিজিট গুলো আছে ওইটার এক্সাক্টটা পাওয়া যায় না, কাছাকাছি কিছু একটা পাওয়া যায়। তো এখানে আসলে সেরকম একটা জিনিস হয়েছে। ঠিক আছে? তো 3239.23 ছিল, এটাকে আমি জাস্ট কাছাকাছি কিছু একটা পাইছি আর কি, 229980, জাস্ট 23 এর জায়গায় 229980 এরকম কিছু একটা। তো এই ফ্লোটের এই ঝামেলাটার কারণে যে দশমিকের পরে ডিজিট গুলা এক্স্যাক্টলি সেম, অথবা এটাকে সহজ কথায় বলে হচ্ছে, ফর্মালি বলে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিসিশন। এই প্রিসিশন জিনিসটার নিয়ে হলো একটু আহ ধরো একটু কনজারভেটিভ হওয়া ভালো। ঠিক আছে, যেমন দুইটা ফ্লোট যখন তুমি কম্পেয়ার করবা, ইকুয়াল যদি কম্পেয়ার করো তখন তুমি জানো যে হ্যাঁ তুমি একটা নাম্বার আছে, একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল আছে এফ, তুমি এখন যদি এফ এর ইকুয়াল টু 3.5 হয় তখন কিছু একটা করবা। তুমি এটা যদি করো তখন এটা একটা রিস্কি অপারেশন হতে পারে, এফ ইকুয়াল ইকুয়াল 3.5। এখন এটা 3.5 না হয়ে 3.50000001ও হতে পারে, মানে 5টা শূন্যর পরে একটা ওয়ান, অথবা 3.4999 এরকম হতে পারে। তো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কম্পেয়ার করার সময় একটু কনজারভেটিভ হওয়া ভালো, যে এফ ইকুয়াল ইকুয়াল 3.5 না লিখে এই জিনিসটা এরকম করা উচিত যে if f মাইনাস 3.5, এটা যদি অ্যাবসলিউট ভ্যালুটা নাও তুমি, হ্যাঁ ধরো এটার অ্যাবসলিউট ভ্যালু তুমি ক্যাপস দিয়ে নিলা, লেস দ্যান যদি খুব ছোট কিছু একটা হয় তখন তুমি এদেরকে ইকুয়াল ধরে নিবা, এরকম আর কি। ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ইকুয়ালিটি চেক করার সময় এটা করাটা বেটার, যে দুইটা নাম্বারের ডিফারেন্স যদি খুব ছোট হয় তাহলে তুমি ইকুয়াল ধরে নিবা। যাই হোক ঠিক আছে, আমাদের টপিক আছে স্ট্রিং, সো আমরা আবার হচ্ছে স্ট্রিং এ ব্যাক করি। তাহলে এ টু আই দিয়ে স্ট্রিং থেকে ইন্টিজার, এ টু এফ দিয়ে স্ট্রিং থেকে ফ্লোট বা ডাবলে কনভার্ট করা যায়। যদি লং করতে চাও তখন হচ্ছে এ টু এল আছে একটা, লং এর জন্য এ টু এল, আর লং লং এর জন্য এ টু ডাবল এল, এরকম। হ্যাঁ, তো ঠিক আছে, এইটা দেখলাম। এখন যেটা দেখবো, যে যেটা বলছিলাম যে স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যেটা লাইব্রেরি এ টু এফ বা এ টু আই দিয়ে ওটা কি আমরা হ্যাঁ, ফর লুপ চালায় একটা একটা করে অ্যাড করে করতে পারি? ফর লুপ দিয়ে যদি একটা একটা করে অ্যাড করে করতে চাও সেটাও করতে পারবা। দেখো ইন্টিজারের ক্ষেত্রে এটা আমি দেখাইতে পারি তোমাদেরকে, ফ্লোটিং পয়েন্টটাও তোমরা পারবা শিওর। তোমাদের হচ্ছে দশমিকের আগের নাম্বারটা এবং পরের নাম্বারটা একটু আলাদা ভাবে তোমরা হচ্ছে করে নিতে হবে। তো
তো এইখানে দেখো, এই জিনিসটাকে যদি তুমি ইন্টিজার হিসেবে বের করতে চাও, এটার ক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে প্রত্যেকটা নাম্বারে কিন্তু তোমার কি কি ক্যারেক্টার, কি কি ডিজিট আছে এই ডিজিটটা তোমার বের করতে হবে, তাই না? জি এবং স্যার। এই ডিজিটটা কোন পজিশনে আছে এটার উপর ডিপেন্ড করবে যে এই ডিজিটটার ওয়েট আসলে কত। যেমন এটা যদি এককের ঘরে থাকে তাহলে 4 মানে 4, দশকের ঘরে যদি 3 থাকে তার মানে 3 মানে কিন্তু 3 না, তখন 3 মানে 30, তখন তোমাকে নাম্বারটার সাথে অ্যাড করতে হবে 30। ঠিক আছে? তো জি স্যার। ডিজিট এটা একটা দেই, দেখো। আর যদি এইখানে থাকে তখন তোমাকে অ্যাড করতে হবে হলো 3 মানে হলো তখন 3000। অর্থাৎ তুমি হচ্ছে একটা লুপ দিয়ে এটা এটা করতে পারো। ইফ I equals to 0, প্রথমে তুমি লেন্থটা বের করে নাও কয়েকটা ডিজিট আছে। হ্যাঁ, n দিয়ে আমি হচ্ছে লেন্থটা বের করে নিলাম। n equals to 0, n str n n plus plus। লেন্থটা বের করার পরে এরপরে তুমি যেটা করতে পারো যে উল্টা দিক থেকে আসতে পারো অথবা সামনের দিক থেকে আসতে পারো। উল্টা দিক থেকে আসলে একটা সুবিধা আছে, ধরো ওয়েট একটা ভেরিয়েবল রাখলাম। হ্যাঁ, উল্টা দিক থেকে আসলে যেটা করবা, ওয়েটটাকে শুরুতে রাখবা হলো 1, তারপর প্রতিবার ওয়েটকে হলো 10 করে বাড়ায় দিবা। সরি, 10 করে বাড়াবা না, 10 গুণ করবা। এরকম I equals to n minus 1, I এটা তার equals to 0, রাইট? I plus plus। অর্থাৎ এই নাম্বারটাকে উল্টা দিক থেকে আসতেছি আমি, তিনটাকে প্রথমে 4, তারপর 3, তারপর 2, তারপর 3। এখন ডিজিটটা তুমি কিভাবে বের করবা? ডিজিটটা বের করার জন্য str মাইনাস str মাইনাস 0 যদি দাও তাহলে ডিজিটটা বের হয়ে গেল না? ডিজিটের ভ্যালুটা ডিজিট, দেখো str মানে কত? ধরো I হচ্ছে একদম শেষে আছে, str মানে কত তাহলে? str তখন হচ্ছে, যদি একদম লাস্ট ক্যারেক্টারটা কথা বলি, str তখন হচ্ছে ক্যারেক্টার 4 থেকে তোমার লাগবে হচ্ছে ডিজিট 4 বা ইন্টিজার 4। ক্যারেক্টার 4 থেকে ইন্টিজার 4 যদি তুমি করতে চাও তখন তোমাকে যেটা করতে হবে, হ্যাঁ, ডিজিট যদি তুমি বের করতে চাও তখন এই যে ক্যারেক্টার 4 থেকে তোমাকে ক্যারেক্টার 0টা বাদ দিতে হবে। স্যার ক্যারেক্টার ইএলএমএস এ তো 0টা কোনো কিছু সেট করা নাই, এক্সাম শুরু ইএলএমএস হবে কখন স্যার? জি স্যার। ইএলএমএস এ আমি হচ্ছে ওইটা এনাবল করে দিব একটু পরে। হ্যাঁ, ওকে ওকে। তো দেখো ক্যারেক্টার 4 থেকে যদি ক্যারেক্টার 0 বাদ দাও তাহলে তখন তোমার পাওয়া যাবে ডিজিট 4। এটা তখন আসবে হলো ডিজিট 4। ঠিক আছে? তো এই ডিজিট ইকুয়ালস টু str মাইনাস 0। এবার i ইকুয়ালস i, ও আচ্ছা, i কে আমি হলো ইন্ডেক্স হিসেবে ইউজ করছি, তাহলে নাম একটা ভেরিয়েবল রাখি। হ্যাঁ, নাম শুরুতে হচ্ছে 0। নামকে যেটা করব, নাম ইকুয়াল টু নাম প্লাস ডিজিট ইনটু ওয়েট। ডিজিটটাকে তার ওয়েটের সাথে গুণ করে দিব, এরপর ওয়েটটাকে গুণ করে দিব ওয়েট ইনটু 10। প্রতি স্টেপ পর পর ওয়েটকে 10 গুণ করে বাড়িয়ে দিব। লাস্টে গিয়ে ইন্টের পার্সেন্টেজ নাম প্লাস 5, আমি ধরো যে নাম্বারটা ছিল তার সাথে 5 অ্যাড করে দিলাম। তো উল্টা দিক থেকে রিড করলাম, ডিজিটটা বের করে ডিজিটটাকে ডিজিটের ওয়েটের সাথে গুণ করে নামের সাথে যোগ করে দিলাম। তো এটাকে যদি রান করি, আই হোপ কাজ করা উচিত। character 10 equals to I equals to n minus 1,
আচ্ছা এখানে, আচ্ছা এখানে আই মাইনাস মাইনাস হবে। তো এটাকে হচ্ছে তাহলে আবার রান করে দেখি। এবার দেখতে পাচ্ছি যে 3234 ছিল 3239 আসছে, তাই না? জি তো স্যার। ঠিক আছে। হ্যাঁ, তো লাস্ট যেটা জাস্ট এক সেকেন্ডে দেখাবো, বেশি হলে 1 মিনিট। যেটা হচ্ছে স্ট্রিং কে যদি তুমি হচ্ছে ফরম্যাটেড কোন একটা মেসেজ যদি রাখতে চাও স্ট্রিং এর মধ্যে, তখন এস প্রিন্টএফ একটা ফাংশন আছে। প্রিন্টএফ দিয়ে আমরা কি করি, যে কোনো একটা মেসেজ কনসোলে ডিসপ্লে করি, তাই না? এস প্রিন্টএফ দিয়ে যেটা করব, কোন একটা মেসেজ কোন একটা স্ট্রিং এর মধ্যে সেভ করব, কনসোলে দেখাবো না, স্ট্রিং এর মধ্যে সেভ করব, ঠিক আছে? এই যে str মেসেজটার str যে স্ট্রিংটা, এটার মধ্যে সেই প্রিন্টএফ এর ফরম্যাটে লিখবো জিনিসটা, ফাংশনটা প্রিন্টএফ এর জায়গায় লিখবো এস প্রিন্টএফ, এবং শুরুতে একটা প্যারামিটার অ্যাড করব জাস্ট স্ট্রিং এর নাম। যদি এটা প্রিন্টএফ দিয়ে লিখতাম, প্রিন্টএফ ইওর আইডি ইজ %d, তারপর এটার ভিতরে কমা দিয়ে %d তে কি বসবে, এটা হচ্ছে কনসোলে লিখবে। আর যদি স্ট্রিং এর মধ্যে লিখতে চাই তখন এস প্রিন্টএফ, শুরুতে স্ট্রিং এর নাম, তারপর সেই মেসেজটা, এরপর হচ্ছে এই %d %f এর জায়গায় যেগুলো বসবে সেগুলো। তো এই জিনিসটাও কাজে লাগে। স্যার এটা প্রিন্টএফ যে স্ট্রিং বুঝাই স্যার, এটা যে কোনো কিছু করা যাবে স্যার কনসোলে প্রিন্ট করা যাবে স্যার। বুঝলেন, যে কোনো তাহলে স্যার আমি আই প্রিন্টএফ দিলে কি এটা ইন্টিজারে প্রিন্ট করতে পারবো স্যার? হ্যাঁ, প্রিন্টএফ দিলে যা হয় সেম জিনিসটাই একদম সব কিছু করতে পারবা। স্যার আর একবার বলবেন কি স্যার? আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এক্সামের টাইম চলে আসছে, আমরা এক্সামটা শুরু করে দিই, কেমন? ঠিক আছে, এই এই জিনিসটা নেক্সট ক্লাসে জাস্ট 2 মিনিট একটু আবার রিভিউ করে দিব নি, হ্যাঁ, যদি ওকে কারো স্যার, ওকে স্যার। হচ্ছে আগ্রহ থাকে। এমনিতে এই 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 জিনিসগুলা তোমরা হচ্ছে নিজেরা একটু দেখে নিলেও হবে। এটা নট নেসেসারিলি যে এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মানে এক্সামের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না আর কি, তোমাদের নিজেদের জন্য পরবর্তীতে লাগবে আর কি, কাজে জন্য দেখানো। ওকে।